চৌধুরী বাড়ির মূল ফটক পেরিয়ে ধীর গতিতে একে একে এগিয়ে যাচ্ছে চারটে বাইক। প্রথমে সায়নের বাইক, এরপর অর্কের, তারপর রুবাবের এবং সবার শেষে সূত্রের। সায়ন প্রথমে থাকায় রাস্তা দেখে শুনে যাচ্ছে, সামনে থেকে দ্রুত গতির গাড়ি দেখে সিগন্যাল দিচ্ছে, হাতের ইশারায় গতি কমাতে বলতে কিংবা থামতে বলছে। কিছুক্ষণ আগে অফিস ছুটি হওয়াতে রাস্তায় জ্যাম বেঁধেছে, জ্যামের কারণে বাইক টানতে পারছে না, তাই সায়ান সামনে থেকে প্রোটেকশন দিচ্ছে আর শুদ্ধ পেছন থেকে। মোটা কথা, বাড়ির মেয়েরা সঙ্গে আছে, সাবধানে না নিলে চলে। এভাবে চলতে চলতে রাস্তা ফাঁকা পেয়ে গতি বাড়লো। চারটে বাইক বর বউকে দেখে অনেকেই তাকাচ্ছে, কোণের গুঁতো মেরে পাশের জনকে দেখার ইঙ্গিত দিচ্ছে। দুরন্ত গতিতে পাশ কাটিয়ে যাওয়া গাড়ির মানুষগুলো মুখ বাড়িয়ে দেখছে দেখছে পথচারীরাও। টং দোকানের সামনে আড্ডায় মশগুল বন্ধুর দলটা তাদের দেখিয়ে সিটি বাঁচালো, চিৎকার করে বলল, ভাই আঙ্গো দোয়া দিয়া যান, আঙ্গো কপালও যেন বোঝ ওঠে। তাদের কথা শুনে সকলে হেসে ফেল। চলতে চলতে হাইওয়ে পেরোলো। চার কাপেলের মধ্যে চলছে টুকটাক কথাবার্তা, খুনছুটি, মুখে চাপা হাসে। এদিকে তখন বিকেলের শেষ মুহূর্ত, দিনের আলো তেজ ফুরিয়ে শুরু হবে রাতের রাজত্ব। ঘুটঘুটে অন্ধকার গিলে খাবে পুরো পৃথিবীকে। সূর্য নিজ নিয়মে অস্ত যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে। শ্যান কিছু একটা ভেবে বাইক থামাতে বাকি তিনটে বাইক থেমে গেল। রুবাব জিজ্ঞেস করলো, কি হলো ভাই, থামলে যে? সামনে একটা নদী আছে, একটু থেমে তারপর যাই। নতুন বউ নিয়ে নদীর পার? বড়মামি জানলে তোমার খবর আছে। আরে কিছু হবে না। চলো তাহলে। অতঃপর তারা নদীর পাড়ে বাইক স্ট্যান্ড করলো। শরীর জোরানো বাতাসে মনটাও জুড়িয়ে গেল। সিঁড়ির ওপর চার বউ বসলে অর্ক তাদের সুন্দর করে ছবি তুলল। কামরান চার বরের ছবি তুলল, কাপল ছবিও তুলল। তখন এক মাঝবয়সী মহিলা এলেন বাদাম ভাজা নিয়ে, তারাও বাদাম নিল। মহিলা তাদের ব্যাপারে জিজ্ঞেস করলে তারাও জানালো। মহিলা তখন ফট করে বলে বসলো, সম্পর্ক বাঁচাইতে চাইলে আপনের ভিতরে সম্পর্ক গড়তে নাই, পরকে দুইটা কথা কন যায়, আপনেরে কন যায় না। আইস ভালো সম্পর্ক আছে, কাইল থাকবো এর তো গ্যারান্টি নাই। উনি আরো কিছু বলতে চাচ্ছিলেন, তার আগে শুদ্ধ টাকা বাড়িয়ে দিয়ে বলল, এই যে টাকাটা, আর আপনি ওসব ভাববেন না আন্টি, পারলে দোয়া করবেন আমাদের জন্য। মহিলা নিজেদের কথা শেষ না করতে পেরে বোধহয় বিরক্ত হলেন, বেজার হলেন, বিরক্ত মুখে চলে গেলেন। হঠাৎ সবার মধ্যে এক নীরবতা দেখা গেল। মহিলা কিন্তু একটা শব্দ ভুল বলেননি, উনি যা বলেছেন চরম সত্য বলেছেন। তখন শীতল হঠাৎ করে এক হাত বাড়িয়ে বলে বসল, আমরা ভাই বোনেরা একে অন্যের প্রাণ ছিলাম, আছি, ভবিষ্যতেও তাই থাকবো। দেহে প্রাণ থাকাকালীন একে অন্যের রক্ষা কবচ হব। শীতলের কথা শেষ হতেই শীতলের হাতের উপর সায়ান ডান হাত রাখলো, স্বর্ণ, রুবাব, সাম্য, সৃজন সবাই রাখলো। শুদ্ধ বুকে দু হাত গোছে তাকে দেখছিল ওদের কাণ্ড। সে হাত রাখছে না দেখে সবাই ঘুরে তাকালো তার দিকে। শুদ্ধ অর্ক ঐশ্বর্যকে হাত রাখার ইশারা করলো। তারা তো বাইরের কেউ না, বরং আপন হয়ে গেছে। শুদ্ধর কথা শুনে তারাও হাসি মুখে যুক্ত হলো। এরপর শুদ্ধ শীতলের হাতের নিচে আরেক হাত আর অর্কের হাতের উপর আরেক হাত রাখলো, অর্থাৎ প্রাণ থাকাকালীন দু হাতে সামাল দেবে সকলের প্রতি তার সমস্ত দায়িত্ব, স্নেহ, ভালোবাসা। এই মুহূর্তে নতুন করে ওয়াদাবদ্ধ হলো তারা। কেন জানে মনে জোর পেল, মন খারাপ মুহূর্তে হাওয়ায় উড়িয়ে দিয়ে সকলে হৈ হৈ করে উঠল। অতঃপর অজানা হয়ে গেল তারা। বাইক নিয়ে রওনা হলো অর্কের বাড়ির পথে। 10 মিনিটের মধ্যে চারটে বাইক ঢুকলো বাড়ির গেট দিয়ে। হর্ন শুনে অর্কের মা ছুটে এসে চার দম্পতিকে সাদরে গ্রহণ করলেন, হাসি মুখে তাদেরকে ভেতরে নিয়ে গেলেন, নানান ধরনের খাবার এনে খেতে সাধলেন। অর্কের বিয়ে উপলক্ষে আসা গেস্টরা ঘুরে ঘুরে তাদেরকে দেখলো। বোনকে শ্বশুরবাড়ি রাখতে আশা নিয়ে কেউ কেউ খুশি হলো, কেউ বিরক্ত মুখে দেখে গেল। ফিসফাস করে কটুবাক্য চলল। চৌধুরীর পুত্ররা সব বুঝলো, হাসি মুখে সবার সঙ্গে কথা বলল। তারা পৌঁছানোর পরপরই একটা গাড়িও এলো। গাড়ির ড্রাইভার কেজি কেজি মিষ্টির প্যাকেজ, ফলমূল সহ আরও নানান জিনিসপত্র পৌঁছে দিয়ে গেল। এসবের বাহার দেখে উপস্থিত অনেকের চক্ষু চড়কাস। অর্কের মা এসব অনেক খুব করে বকলেন। সায়ন, শুদ্ধ, রুবাব হাসি মুখে বকা শুনল। খুশির সময় বোধ হয় তাড়াতাড়ি চলে যায়। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 10-এর ঘরে স্থির হয়েছে। শখ একটু দূরে বসে আছে, কত মানুষ এসে দেখে যাচ্ছে।
কেউ কিচ্ছু জিজ্ঞেস করলে নিচু স্বরে জবাব দিচ্ছে। অর্কের মা ওনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে শখের পরিচয় করিয়ে সায়নদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। মহিলা যে ভীষণ খুশি তা ওনার কথার ভঙ্গিতে স্পষ্ট। এত কথা, এত আনন্দের মাঝে শুদ্ধ যেন তাদের যেতে হবে। ভাইয়া চলে যাবে শুনে শখের মুখ মলিন হয়ে গেল। চোখ জোড়া পুনরায় ছলছল করে উঠল। অসহায় চোখে তাকাতে অর্ক বুঝলো তার মনির কথা। কি এক কথাতে হাসতে হাসতে এসে বসলো শখের পাশে। এদিক ওদিক তাকিয়ে সুযোগ বুঝে ফিস করে পড়ল। শখ, কেঁদো না প্লিজ। ওদেরও আজ বিশেষ দিন, ওদেরও এবার একা ছাড়া উচিত। কত কিছুর পর তারাও আজকে এক হয়েছে, যার যার প্রিয় মানুষকে নিজের করে পেয়েছে। ভাই বোনদের হাসি মুখে বিদায় দাও। তোমাকে কাঁদতে দেখলে ওরা কষ্ট পাবে। এমনিতেই দেখো মুখটা মলিন হয়ে গেছে, শুধু তোমার জন্য ক্লান্ত হয়েও কতক্ষণ বসেছিল। জানি তো তোমার খুব কষ্ট হচ্ছে, নিজেকে একটু সামলে নাও প্লিজ। আমি আমি আগামীকালই তোমাকে চৌধুরী বাড়িতে নিয়ে যাব, প্রমিস। অর্ক ভুল বলেনি বুঝে শখও নেত্রজোড়া মুছে নিল। শুদ্ধরাও যাওয়ার জন্য উঠে দাঁড়িয়েছে। বিনয়ীভাবে কথাবার্তা বলে বিদায় নিচ্ছে অর্কের বাবা মায়ের থেকে। শখ এসে দাঁড়ালে ওর মুখ দেখে তিন ভাই আগলে নিল। থেমে থেমে কত কথা বোঝাতে গিয়ে তাদের কণ্ঠ ভারী হয়ে চোখজোড়া ছলছল করে উঠল। স্বর্ণ ঐশ্বর্য শীতল বিদায় নিল। অতঃপর বুকে চাপা কষ্ট নিয়ে বোনকে রেখে বেরিয়ে এলো তারা। তবে বাইক উঠে যেতে যেতে কতবার যে ঘুরে ঘুরে তাকালো, বারবার বলল কাল দেখা হবে, মন খারাপ যেন না করে। তাদের বলা কথা আর অসহায় দৃষ্টি দেখে শখের চোখের পানি ভর ধরল না, ঝরঝরিয়ে কেঁদে ফেলল। বোনকে দূর থেকে কাঁদতে দেখে বাইক স্টার্ট করেও থেমে গেল তিন ভাই। অর্ক হাতের ইশারা আশ্বস্ত করে এবার সামলে নিল শখকে। কামরান, হাসান, স্যান্ডি তিনজন তাদের যেতে ইশারা করে। তারাও হই হই করে শখ আর অর্ককে নিয়ে ভেতরে চলে গেল। অর্ক আর শখকে নিয়ে শুরু করলো হাসি ঠাট্টা। এমন সব কাহিনীর মাঝে এর পর্যায়ে শখও না হেসে পারল না। তার হাসি মাখা মিষ্টি মুখের ছবি অর্ক সেন্ড করলো বন্ধুর কাছে। বোনকে হাসতে দেখে তবেই শুদ্ধরা রওনা হলো চৌধুরী বাড়ির দিকে। নতুবা অর্কের বাড়ির থেকে একটু দূরে তিনটে বাইক তখনও স্থির হয়ে দাঁড়িয়েছিল। অপেক্ষায় ছিল বোন হাসছে এমন একটা মেসেজ পাওয়ার। অনেক রাত হয়েছে দেখে শারাফাত চৌধুরী একের পর এক কল করতে লাগলেন ছেলেদের, কিন্তু একজনও যদি ফোন ধরে। এই নিয়ে বগলেনও কিছুক্ষণ। বকা না থামতে হর্ন বাজাতে শুদ্ধরা বাইক নিয়ে মূল ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করল। গিন্নিরা পুনরায় তিন ছেলে বউদের বরণ করে নিলেন। বাড়িতে তখনও অনেক মেহমান। বরণ করতে গিয়ে হাসাহাসি হলো খুব। এরপর সিরাত তিন বউকে আগে শখের রুমে নিয়ে গেলেন। তিনজনেই বিছানায় শুয়ে পড়েছে। আজ সারাদিন অনেক কষ্ট হয়েছে। সিতারা এসে তাদের অবস্থা দেখে হেসে ফেললেন। সিমিন এসে খাওয়া দাওয়া করালেন, শখের খোঁজ খবর নিলেন। সিরাত তার ওদের এই হাল দেখে তো বলেই ফেললেন, এখনই ক্লান্তিতে হাল ছেলে হবে মা গো। আসল পরীক্ষা তো হবে চার দেয়ালের মাঝে। না ক্লান্তি মানবে আর না অজুহাত শুনবে। এই কথা শুনে শীতল ভীষণ খেল। মনে পড়লো দুপুরে বলা শুদ্ধর কথা। এইদিকে রুবাবু আস্তে আস্তে যা তা বলেছে ঐশ্বর্যকে। আর স্বর্ণ, তার ফোনে যে কী সব মেসেজ এসেছে সেসব কাউকে বলার মতোই না। তবে মেজমা থামাতে হবে বুঝে স্বর্ণ বলল, ছি, কি সব বলো মেজমা? লজ্জা পর্দা কি লকারে রেখে এসেছো? বয়কট, লজ্জা ছাড়া চাচি শাশুড়ি। ভয় দেখাচ্ছেন কেন আন্টি? সিরাত ওদের অবস্থা দেখে হু হু করে হাসলেন, বললেন, ও মা, না বললে জানবি কিভাবে? এই তার আগে বলতো তিনজনেই ঠিক আছিস তো? মানে আমার ছেলেদের উপাস রাখবি না তো? মা আর বড় মা সামনে থাকা তিনজনই মুখ কাঁচুমাচু করতে লাগলো। সিরাতের সাথে যথেষ্ট ফ্রি হলেও তারা সিমিন আর সিতারার সঙ্গে এসব ব্যাপারে এতটাও ফ্রি না। সিরাত লাগাম ছাড়া কথা বলায় সিমিন সিতারা ডাক শুনে চলে গেলেন। তখন সিরাত তুষ্ট হয়েছে ফিসফিস করে বললেন, পিল আছে দেব? থামবে তুমি? এভাবে নানান কথাবার্তা বলে উনি
পচাতে লাগলেন। তিনজন কখনো শুনলো, কখনো বা হাসলো, লজ্জা পেল, কখনো রাগ দেখালো। ছেলেরা বাড়ি ফিরে আবার কোথায় গিয়েছে কে জানে। যার যার রুম সাজানো হয়ে গেছে। রাত বাড়ছে, সারাদিন অনেক ধকল গিয়েছে বিধায় তিনজনকে যার যার রুমে রেখে আসলেন সিরাত। মেয়েগুলোর বিশ্রাম দরকার, ক্লান্তি ভেসে উঠেছে তাদের চেহারায়। রেখে আসার সময় কত গল্প, কত হাসাহাসি হলো। ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে বাড়ি স্তব্ধ হতে লাগলো। তখন শেরওয়ানি বদলে ছেলেগুলো কোথায় গিয়েছিল। রাত 12টার পর হাসতে হাসতে কেবল ফিরল। তাদের গায়ে মাটি দেখে সিতারা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই তোরা কোথায় গিয়েছিলি? তোদের গায়ে কাদামাটি কেন? সায়ন দাঁত বের করে হাসতে হাসতে জবাব দিল, সারাদিন বসে থাকতে থাকতে শরীর ম্যাচ করছিল, তাই 3 ভাই মিলে ফুটবল খেলে এলাম। ছেলেদের কাণ্ডে শরাফত চৌধুরী বিরক্ত মুখে কিছু বলতে গিয়েও থেমে গেলেন। এদের কিছু বলা মানে যেচে বাঁশ খাওয়া, তাই বিড়বিড় করতে করতে রুমের দিকে হাঁটা ধরলেন। সিতারা ছেলেদের ফ্রেশ হতে পাঠিয়ে দিলেন। 3 ভাই রুমে যাওয়ার বদলে এগুলো সাফন চৌধুরীর কাছে। সাফন চৌধুরীর ফোনে কথা বলে ঘুরতেই তাদের দিকে অবাক হলেন। কিছু বলার আগে রুবাব লাজুক মুখে বলল, মেজো মামা, এমত অবস্থায় বউয়ের কাছে যাওয়া ঠিক হবে না। ফটাফট পাজামা পাঞ্জাবি ম্যানেজ করে দাও প্লিজ। তোদের এ হাল কেন? চাচু, আমার খুব বছর বছর ফিল আসছে, একটু তাড়াতাড়ি করো না প্লিজ। সাফন চৌধুরী কাশলেন, গলা খাকারি দিয়ে তিনজনকে গেস্ট রুমে পাঠিয়ে খোঁজ করলেন সিরাতের। সিরাত 3টে সাদা পাজামা পাঞ্জাবি এনে সাফন চৌধুরীর কাছে দিলেন। উনিও পৌঁছে দিলেন ছেলেদের কাছে। গেস্ট রুমে ফ্রেশ হয়ে খাবারের ট্রে নিয়ে তিনজনেই দোতলায় উঠে এলো। স্বর্ণের আগের রুম রুবাব আর ঐশ্বর্যের জন্য সাজানো হয়েছে। অতঃপর সিঁড়ি দিয়ে ভদ্রভাবে উঠে সায়ান সবার আগে রুবাবকে বিদায় দিল। রুবাবের বুকে মাথায় ফু দিয়ে পড়ল, ভয় পাস না ভাই, বেঁচে থাকলে কাল দেখা হবে। আর শোন, সমস্যা থাকলে আমাকে আগিয়ে জানাইস, আমি চাঁদা তুলে তোকে হারবাল কিনে দেবো। রুবাব হাসতে হাসতে রুমে প্রবেশ করল। সায়ন শুদ্ধ আরেকটু হেঁটে তাদের রুমের দিকে আসতে সায়ন শুদ্ধকে থামিয়ে পড়ল। ভাইরা ভাই, কি অবস্থা আপনার? সব ঠিকঠাক তো? অভিজ্ঞ মানুষ। শুদ্ধ ফুজোরা বাঁকাতেই সায়ন থেমে গেল। বোকা বোকা হেসে নিজের রুমে প্রবেশ করলো। ভুল মানুষকে খোঁচানো চাপে না, নয়তো তার বাসর নামক সোনার ডিম আজ হাতছাড়া হতে পারে। আজ কোনোভাবে মিস করা চাপে না। আজ সে বাসর করবে, করেই ছাড়বে। এইসব ভেবে মনে মনে খুশিতে আটখানা হয়ে রুমে ঢুকে দেখে স্বর্ণ বসে আছে। স্বর্ণ এখন শাড়ি পরে আছে। তার দিকে চোখ পড়তেই স্বর্ণের দম আটকে আসা চোখ আর কোনো মতে ট্রে রাখলো। ধীরে সুস্থে দরজা আটকালো। ধীর পায়ে স্বর্ণের কাছে গিয়ে 2 হাতে কোমর জড়িয়ে ধরে সে বলল, ভাবখানা এমন যেন কিচ্ছুটি জানে না। স্বর্ণ খেয়াল করলো তার চুলে পানি চপচপ করছে, ঘাড় কাঁধ ভেজা। সে শাড়ির আঁচল দিয়ে স্বর্ণের মাথার চুল মুছতে লাগলো। নরম স্বরে জিজ্ঞেস করলো, কোথায় যাওয়া হয়েছিল? একটা প্রশ্নের জবাব একটা চুমুর বিনিময়ে কিনে নিতে হবে। যতটা প্রশ্ন ততটা চুমু। রাজি থাকলে 1 চাপুন, নয়তো চুপ থেকে আদর করতে সহায়তা করুন। মান্থলি প্রবলেম, সেকেন্ডে। আম সরি, 5 দিন ওয়েট করতে হবে। এই কথা কর্ণকুরে প্রবেশ করা মাত্রই শায়ন আতকে উঠে বলল, আবারও বাধা? তার মানে আজও হবে না? কেন জানি এবার তার ভীষণ অভিমান হলো। সে অভিমানী মুখে কিছুক্ষণ স্বর্ণের দিকে তাকিয়ে রইল, তারপর অভিমানী সুরেই পড়ল, পালের বউ আমার, পালের বাসর। যখনই কিছু ভাবি তখনই ঠাডা উড়ে আসে। এত বাধা তো বাসরই করবো না, এখনই বনবাসে চলে যাব। ছোট ভাইরা বিয়ে করে বাসর করে ফুটফুটে চেহারা নিয়ে চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর আমার বাসরও ঠাডা পরে শেষ হচ্ছে না। রাগে অভিমানী কথাগুলো বলতে বলতে সে দরজার দিকে পা বাড়াতে স্বর্ণ পেছন থেকে তার পাঞ্জাবি আঁকড়ে ধরল। সজোরে টানে নিজের দিকে ঘোরাতে স্বর্ণ মুখ ফিরে নিল। স্বর্ণ বলল, কোথায় যাচ্ছ? যে যৌবন কাজে লাগে না সে যৌবন রাখবো না। এত পাগল হলে হবে? কেন হবো না? আর কত ওয়েট করা যায়? আগে কেন বললি না যে ডেট আছে? বলে কি হতো? বিয়ের তারিখ বদলে ফেলতাম। এ কথা বলে সে পাঞ্জাবি ছাড়িয়ে যেতে গেলে স্বর্ণ পুনরায় ধরে ফেলল। তখন শায়ন বলল, গরম পানি আর কি কি যেন লাগে নিয়ে আসে। বউটা তো আমারই, কষ্ট তো দিতে পারি না। এতদিন ধৈর্য ধরেছে, আর 1 সপ্তাহ না হয়। শান আর কথা শেষ করতেই পারল না, তার আগেই স্বর্ণ তার উষ্ঠজোড়া আকৃত হলো। হতভম্ব শান বিস্ময়ে কথা ভুলে গেল নিজের অবস্থান।
কালক্ষণ সময়। লম্বা চড়া শায়নের হাইটের সঙ্গে দাঁড়াতে একটু কষ্টই হচ্ছিল। শায়ন মাথা নিচু করতে স্বর্ণের জন্য সুবিধা হলো। কয়েক সেকেন্ডের মধ্যে সরতে গেলে শায়ন আঁকড়ে ধরল স্বর্ণকে। চুপ করে তাকিয়ে রইল স্বর্ণের দিকে। মুখে শব্দ নেই, তবে তার চোখ জোড়া যেন ভীষণ অভিমান করে বলছে, যেহেতু ছুতে পারবো না আর জ্বালাস না যান, দোহাই লাগে, থাম প্লিজ। তার অবস্থা দেখে স্বর্ণ দুষ্টু হাসল। তারপর শায়নের পায়ের পাতার উপর দাঁড়িয়ে কানে কানে ফিসফিস করে বলল, অনুমতি দিলাম। কিসের? মিথ্যা বলেছি। শায়ন এবার ফট করে ঘুরে তাকালো, অবাকের সুরে বলল, মান্থলি প্রবলেম নেই? না। আবার মজা নিচ্ছিস? না। শায়নের বুঝতে বাকি রইল না স্বর্ণ এতক্ষণ মিথ্যা বলে মজা নিচ্ছিল। সে এক ধাক্কা স্বর্ণকে সরিয়ে দিল। বিনা বাক্যে দ্বিতীয় ধাক্কায় দুজনেই বেজে। স্বর্ণ কিছু বলার আগে আগ্রাসী শায়ন অথচের মতো উষ্ঠজোড়া দখলে নিল। চুমুর তালে তালে দাঁত বসাতে লাগলো স্বর্ণের কাঁধে। গলায় হাত জোড়াও লাগাম ছাড়া অবাধ্য হলো। স্বর্ণ বাধা দিতে গেলে বেহার মতন হাসল। পর্ণের পাঞ্জাবি ছুঁড়ে ফেলে স্বর্ণের আঁচলটাও সরে গেল। দুষ্টু বেহা অসভ্য পুরুষটা সেদিকে তাকে ছোঁচ কামড়ে কেমন করে যেন হাসল, শোনা চালো। তারপর স্বর্ণের কানে কানে মেঘদূতের কবিতার কয়েকটা লাইন আওড়ালো। সত্যি খেপে গেছে এবার। চমুতে চমুতে ছিঁড়ে নেবো ঠোঁটে, পাঁচকলা তুলে নিয়ে ছড়ে দেবো বিছানায়, 12 হাত কাপড়ের কানায় কানায়। সাধ্য থাকিয়ে তো শুধু একবার ওঠ, গোগ্রাসে ভালোবেসে যাবো এক চোট। রুবাব রুমে ঢুকেই দেখে ঐশ্বর্য বিছানার হেজ বোঝে হালান দিয়ে ঘুমিয়ে পড়েছে। চোখে মুখে ক্লান্তির ছাপ। হলুদের রাত থেকে গায়ে গায়ে হালকা জ্বর মেজার, তবুও কাউকে বলেনি। আচমকা এসে জড়িয়ে না ধরলে সেও জানতো না। মেডিসিন নেওয়ার পর জ্বরটা এখন নেই অবশ্য। রুবাব হাতে ট্রে রেখে এগিয়ে মনে হলো দরজা আটকানো হয়নি। পুনরায় পিছু ফিরে দরজা আটকে বিছানার কাছে গেল। নিঃশব্দে বসলো। ঐশ্বর্যকে কোলে তুলে বালিশে ঠিকঠাকভাবে শুয়ে দিল। চুমু খেলো কপালের মাঝ বরাবর। ঐশ্বর্যের পরনে হালকা গোলাপি রঙের জামদানি শাড়ি, হাত কান গলা কোমরে কাঁচা ফুলের গহনা। মালাটা সরে গেছে বিধায় চোখ পড়লো গলার দিকে। ওর গলা থেকে বুক অবধি অ্যাসিডে ঝলসানো খসখসে কুচকানো চামড়া। ফর্সা শরীরে ঝলসানো চামড়া দেখতে অদ্ভুত লাগে, যদিও তার কাছে একটু অদ্ভুত লাগে না, বরং গর্ব হয়। আরও ভালোবাসতে ইচ্ছে করে। পৃথিবীতে যত সুখ শান্তি ভালোবাসা আছে সব কুড়িয়ে ঐশ্বর্যের আঁচলে বেঁধে দিতে ইচ্ছে করে তার বুকে জমা কষ্টগুলো শুষে নিতে, তার মুখ লুকানো কান্না করা কারণগুলো এক তুড়িতে সমাধান করে দিতে। কিন্তু সেটা তো তার পক্ষে সম্ভব না ঐশ্বর্যকে আগের অবস্থানে নিয়ে। এতে মেয়েটা যতই স্বাভাবিক থাকুক সে ঠিক বোঝে ঐশ্বর্য ভেতরে ভেতরে গুমড়ে মরছে, কষ্ট পাচ্ছে। অথচ তার পড়াশোনা চলাফেরা স্মার্টনেস কথাবার্তার মাঝেও একটা আর্ট আছে, তার পার্সোনালিটি নজরে লাগার মতে। অথচ সেই মেয়ে এখন কেন জানে নিজেকে লুকিয়ে রাখতে চায়। যখন একা থাকে আয়নার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদে, সে যখন তার বুকে আঁকড়ে ধরে আদুরে বিড়াল ছানার মতো মুখ লুকিয়ে রাখে, যেন সে চায় রুবাবের ভিতরে বুকের ভিতর ঠুকে যেতে, লোকচক্ষুর আড়লে লুকিয়ে থাকতে। কেননা লুকিয়ে থাকলে কেউ অবাক দৃষ্টিতে তাকাবে না, গলায় কি হয়েছে জানতে চাইবে না, ঘৃণায় মুখ কুচকাবে না, ঘটনা শুনে সান্ত্বনার বাণী আওড়াবে না। তবে রুবাব বুকে হাত রেখে বলতে পারবে, ঝলসানো চেহারার ঘৃণিত পরিবর্তে চুমু খেতে পারবে। মেয়েটা ভীষণ ভালোবাসতে পারবে মির্জাকে, তাকে সুখে রাখার ভালো রাখার চেষ্টায় থাকবে। বলা বাহুল্য ঐশ্বর্যকে আগে যতটুকু ভালোবাসে এখন তার থেকেও 1000 গুণ বেশি ভালোবাসে। ভালো না বেশে উপায় আছে? এ যে তার ভাইয়ের বিপদ কেমন ঢাল হওয়ার চেষ্টা করেছিল, নিজের ক্ষতি করেও ঠিকই দেখিয়ে দিয়েছে সে আমানত রাখতে জানে। তার এই ত্যাগের কারণে চৌধুরী পরিবারের প্রতিটা সদস্যর কাছে সে প্রিয়, ভীষণ ভালোবাসার। তবে তাকে কেউ মাত্রাতিরিক্ত কিছুই করে না যাতে ঐশ্বর্য অন্য কিছু ভাবে। অন্য কিছু বলতে তাদের স্নেহ লোক দেখানো। এই জন্য বাড়ির অন্য মেয়ে যেমন থাকে, যেমন আদর পায়, তার জন্য সে আদরটুকু বরাদ্দ থাকে। শরাফত চৌধুরী বিয়ে উপলক্ষে তার কাছে 1 টাকা নেননি, দিতে গেলে থমথমে মুখে বকেছে। এই বকাটা আদরের। বাড়ির মেয়ে হিসেবে শীতল স্বর্ণ শখ যা পেয়েছে একই জিনিস ঐশ্বর্যকে দেওয়া হয়েছে। মা মরা স্বজনহারা মির্জাকে সবাই এত ভালোবাসে
যে দেখেও খুব শান্তি লাগে। যতই এটা মামার বাড়ি হোক, শুদ্ধ শান মামাতো ভাই হোক, দিন শেষে গর্ব করে বলতে পারে তারও পরিবার আছে, কলিজার ভাই বোনেরা শক্তি হিসেবে পাশে আছে। এসব নানান কথা ভাবতে ভাবতে কেন জানি রুবাবের চোখ দিয়ে ছড়ছড় করে অশ্রু গড়িয়ে গেল। পরের অশ্রুটুকু পড়ার আগে ঐশ্বর্য হাতে মুঠোয় নিল, ঘুম ঘুম স্বরে পড়ল। কাঁদছো কেন? বউ দেখে আফসোস হচ্ছে? রুবাব পুনরায় ঐশ্বর্যের কপালে গাল ছুঁয়ে ঠোঁট ছুঁয়ে বলল, উঠো, খাবো, চলো। খেয়েছি আমি, তুমি খেয়ে এসো। তা হচ্ছে না, উঠুন। এই কথা বলে রুবাব ঐশ্বর্যের হাত ধরে টেনে এনে বসালো। তারপর ঐশ্বর্যের মুখে খাবার পুড়িয়ে নিজেও খেতে লাগলো। ঐশ্বর্য রুবাবের মুখ দেখে রুবাবের কাঁধে মাথা রেখে বাহু জড়িয়ে ধরে পড়লাম। আমার মহারাজের মন খারাপ কেন? ঘুমিয়ে পড়েছিলাম তাই? না। কি হয়েছে? বলতে পারি যদি কান্নাকাটি না করো। ঐশ্বর্য মাথা তুলে তাকালো, কিছু একটা বুঝে কিয়ৎকাল রুবাবের মলিন মুখটার দিকে তাকিয়ে রইল। রুবাব ঐশ্বর্যের মুখে খাবার দিলেও ঐশ্বর্য নিল না। তার অশ্রুসিক্ত চোখ জোড়া থেকে ঝরঝরে অশ্রু ঝরে গেল। রুবাব ছলছল চোখে বাম হাতে তার চোখ মুছে দিয়ে হাসলো, বলল, তুমি কাঁদলে যাবো কিভাবে? এর আগে ঐশ্বর্য কখনো রুবাবের দেশ ছাড়ার মুহূর্তে ভুলেও কাঁদেনি, বরং হাসি মুখে তাকে বিদায় জানিয়ে বাসায় ফিরে পাগলের মতো কেঁদেছে। যতই কষ্ট পাক, মন খারাপ হোক, রুবাবের সামনে মন খারাপ করে কথাও বলেনি। কিন্তু এবার বোধহয় নিজেকে সামলাতে পারবে না হাসি মুখে বিদায় দিতে। ঐশ্বর্য আজ স্থির থাকতে পারল না। রুবাবের কাঁধে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে ফেলল। রুবাব এক হাতে তাকে জড়িয়ে ধরে ভেজা স্বরে বলল, কাঁদে না জান, তুমি কাঁদলে আমি যেতে পারবো না। আমার ধাপ উঠবে না। মাত্র মাত্র 6টা মাস, দেখবে দেখতে দেখতে চোখের পলকে কেটে যাবে। ঐশ্বর্য কথা বলতে পারল না, ব্যাকুল স্বরে কেঁদে গেল। রুবাবের খাওয়া হলো না, গলা দিয়ে খাবার নামলো না। কোনো মতে হাত দিয়ে ঐশ্বর্যকে বুকে নিয়ে শুয়ে পড়লো। কাঁদতে কাঁদতে ঐশ্বর্যের ফুলের গহনার বেহাল দশা, পরনের শাড়ি এলোমেলো, চুল অগোছালো, ফর্সা নাকটা লাল বর্ণ ধারণ করেছে, ফুলে লাল হয়ে উঠেছে ডাকু ডাকু নেত্রজোড়া, চিকন ঠোঁটজোড়া কান্নার চোটে তিত্তির করে কাঁপছে। ঐশ্বর্য হঠাৎ রুবাবের বুক থেকে মুখ তুলে ফুপাতে লাগলো। রুবাবের মুখটা আজলা ভরে দুই হাতে নিল, কপালে চুমু করে কপাল ছেঁকালো, তারপর চোখ গিলে বলল, যেতে দেব যদি আমি যা চাই দেয়া হয়। রুবাব ঐশ্বর্যের চোখ জোড়া মুছে চোখের পাতে চুমু খেলো, বলল, কি লাগবে বলেই দেখো। ছোট্ট রূপাপ আসার ব্যবস্থা করে দাও। ঐশ্বর্যের কথার মানে বুঝতে সময় লাগলো না রুবাবের। হতভম্ব হয়ে এক পর্যায়ে শব্দ করে হেসে ফেল। ঐশ্বর্যের মাথাটা বুকের সাথে চেপে ধরে পড়ল, আমার বউটা তো কখনো আবেগী ছিল না, বোকা বোকা কথা বলতো না। এই কদিনে শীতলের ছোঁয়া লেগেছে বুঝে। কথা ঘোরাবে না রূপাপ, আমি যা বলছি তাই হবে, নয়তো যাওয়া হচ্ছে না, এই বলে দিলাম। আরে বাবা, হাতে সময় নেই, আর 10 দিন পরে আমার জয়েন্ট। বেবি নেওয়ার প্ল্যান কিভাবে হয়? এবার এসে না হয়। আল্লাহ জানতো এবারই হবে। প্লিজ প্লিজ রূপাপ। অগত্যা ঐশ্বর্যের জেদের কাছে রুবাবকে হার মানতে হলো। ঠিক করলো কিছুদিনের জন্য দূরে কোথাও ঘুরতে যাবে, কারণ বইয়ের আবদার রাখতে একান্ত সময়ের প্রয়োজন। চেষ্টা করুক, বাকিটা আল্লাহ ভরসা। শখ, ভালো আছো তো তুমি? হুড়মুড়িয়ে রুমে ঢুকে উত্তর কথাটি আমতা আমতা করে বলল অর্ক। খুব নার্ভাস সে, আসলে বন্ধুদের ঠেলা খেয়ে এভাবে ঢুকেছে হয়তো। একদল হাড়ে বজ্জাত বন্ধু কপালে জুটেছে। ঢুকতে গিয়ে সজোরে বাড়ি খেয়ে হাতের কোনোইতে ব্যথাও পেয়েছে। শখ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষের দিকে। অর্ক কি বলবে বুঝতে না পেরে শুধু মুখ কাচুমাচু করছে। তার অবস্থা দেখে শখের কেন জানি ভীষণ হাসি পেল, ভালো লাগলো। শুধু সে না, অর্ক নার্ভাস। বিয়েটা এত তাড়াতাড়ি হলো, তাদের মাঝে বোঝাপড়া হয়নি, সেভাবে কথা হয়নি, কারো পছন্দ অপছন্দের ব্যাপারে জানা যায়নি। এইসব না হয়ে অবশ্য ভালো হয়েছে। এখন যা হবে হালালভাবে হবে। কামরান বাইরে থেকে দরজা আটকে দিয়েছে। সে একবার বন্ধ দরজার দিকে তাকিয়ে ভেতর থেকেও লক করলো, তারপর ধীর পায়ে এসে বসলো বিছানার এক কোণে। আমতা আমতা করে ধীরে ধীরে ঘাড় ঘুরে তাকালো শখের দিকে, নরম সুরে পড়ল, পছন্দের খাবার এনে দিয়েছি, খাওনি কেন? পেট ভরা। এখনো মন খারাপ? শখ জবাব দিল না, ধীরে ধীরে মাথা নিচু করে নিল। অর্ক বলল, কালই ওই বাড়িতে নিয়ে যাব। আগে ছিল একটা বাড়ি, এখন হলো 2টা বাড়ি। আজ থেকে দুইটা বাড়ি তোমার, যখন ইচ্ছে যাবেই আসবে। এরপরে কেউ আর কোনো কথা খুঁজে পেল না। কিছুক্ষণ পর শখ নিজের থেকে নিচু স্বরে বলল,
নামাজ পড়বো, উঁচু করে আসুন। কথাটা কর্ণ করে পৌঁছানো মানুষ অর্ক ভীষণ খুশি হলো। এতক্ষণ ধরে ভাবছিল কথাটা কিভাবে বলবে। মেয়েদের নানান সমস্যা থাকে, সে যদি আগ বাড়িয়ে বলেও আর যদি সমস্যা থাকে মেয়েটা লজ্জা পাবে, তাই বলতে পারছিল না। তবে প্রস্তাব যখন শখের থেকে এসেছে সে বসলো না। চট করে অজু করে এলো। সে এলে শখ অজু করে এসে অর্কের আগা পিছু নামাজে দাঁড়িয়ে গেল। দুজনের হাত তুললো রবের দরবারে, দোয়া করলো নিজের দাম্পত্য জীবনের জন্য, বাকি 3 কাপলের জন্য। নামাজ পড়ে শখ উঠে বসতে অর্ক একটা প্যাকেট তার দিকে এগিয়ে দিয়ে বলল, এখানে দেনমোহরের নগদ টাকা আছে আর আর ছোট্ট একটা গিফট। খুলে দেখো পছন্দ হয় কিনা। নেদারল্যান্ডস গিয়েছিলাম, সেবার খুব শখ করে এনেছিলাম এটা। মমের জন্য মমকে দিয়েছি, আজকে বউ না মানে তোমারটা তোমাকে দিলাম। শখ গিফটের প্যাকেট খুলে দেখে অসম্ভব সুন্দর একজোড়া স্বর্ণের চুড়ি। সে চুড়ি জোড়া দেখে তাকালো অর্কের দিকে, তারপর এগিয়ে দিতেই ধপ করে অর্কের হাসি মুছে গেল। বলল, পছন্দ হয়নি? আচ্ছা সমস্যা নেই, আবার এনে দেব। এই কথা বলে সে শখের বাড়িয়ে দেওয়া চুড়ি জোড়া ধরে রাখতে গেলে শখ অন্যদিকে তাকে হাত বাড়িয়ে দিল। লজ্জা নত যেন সে, তবুও তার দিকে থেকে এক ধাপ এগিয়ে এলো যাতে অর্ক সহজ হতে পারে। আর দুজনের কেউ একটু একটু করে না এগোলে কেউ সহজ হতে পারবে না। অথচ সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে বোঝাপড়া সবার আগে। শখের বাড়ানো হাত দেখে অর্ক দ্বিতীয় দফায় খুশি হলো। ছোটের কোণে হাসি রেখা খুব যত্ন করে চুরি জোড়া পরিয়ে দিল। শখের লজ্জা রাঙা মুখের দিকে তাকালো, বুঝলো শখের আরেকটা অস্বস্তির কারণ, তাই বলল, ভয় নেই, যতক্ষণ না তুমি পারমিশন দিবে ততক্ষণ। এই কথা বলে অর্ক থামলো, তারপর এক গ্লাস পানি পান করে গিয়ে বেডের একপাশে শুয়ে পড়লো। শখ দাঁড়িয়ে আছে দেখে তাকেও শুয়ে পড়তে বলল। রাতও অনেক হয়েছে, আজ সারাদিন অনেক ধকল গেছে, বিশ্রাম দরকার। শখ ধীর পায়ে অন্য পাশে গিয়ে শুয়ে পড়লো। তখন অর্ক তাদের বন্ধুদের গল্প বলতে লাগলো। সেসব শুনে হাসলো শখ। অর্ক খুব সুন্দর করে গুছিয়ে স্পষ্ট স্বরে কথা বলে। শখ মনোযোগী শ্রোতা হয়ে গল্প শুনতে শুনতে ঘুমে তলিয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হতেই অর্ক কাছাকাছি এলো, খুব মন দিয়ে শখের মুখটাকে দেখলো, খুব সাবধানে কপালে আদর রাখলো, তারপর বিড়বিড় করে বলল, বন্ধুর বোন ভেবে নজর না দিয়ে ভুল করেছে, এখন আফসোস হচ্ছে। তবে দিন শেষে তোমাকে পেয়ে নিজেকে বড্ড সৌভাগ্যবান মনে হচ্ছে। এই যে ঘুমকুমারী, আমার জীবনে আসার জন্য চিরকৃতজ্ঞ আমি। কথা দিচ্ছি আমি বেঁচে থাকাকালীন ভালোবাসার অভাব হবে না আপনার, হতেই দেব না আমি। ওদিকে একচোট ভালোবাসাবাসি শেষে সায়ন স্বর্ণ দুজনে একসাথে শাওয়ার নিয়ে এলো, নামাজ পড়লো, একসাথে খেলো। তারপর সায়ন স্বর্ণকে বুকে জড়িয়ে শুয়ে পড়লো। কে বলবে এই ছেলেটাই এত উন্মাদ ছিল, খ্যাপাটে ষাঁড়ের মতো তেরে এসেছিল তাকে ছুঁয়ে দিতে, অথচ তার ছোঁয়াতে কোনো ক্ষিপ্রতা ছিল না, তারা ছিল না। যা ছিল তা হলো ভালোবাসা। এই ছেলেকে বুঝতে হলে তার মতো করে চলতে হবে। এই যে তখন ওভাবে খেপে গেল, বাধা দিল, রেগে যেত। সে যখন মেনে নিল সব ছাঞ্চা। এই বুনো খ্যাপাটে ছেলেটা মুখে যতই গালাগাল করুক, বকা দিক, তার বিশেষ দিক সে ভীষণ যত্ন করে ভালোবাসতে পারে, বুকে আগলে রাখতে জানে। তাকে সব রকমভাবে চেনা হয়ে গেছে স্বর্ণের। তাকে কখন কিভাবে থামাতে হবে তাও বুঝে, কখন কিভাবে তার পেট থেকে কথা বের করতে হয় তাও জানে। এখন যেমন স্বর্ণ হাত বাড়িয়ে সায়নের মাথার চুল চেনে দিতে থাকলো, শান্ত সায়ন ভদ্র ছেলের মতন স্বর্ণের গলার ভাঁজে মুখ গুজে আছে, ঘুম ঘুম ভাব। তখন স্বর্ণ জিজ্ঞেস করলো, ঘুম পাচ্ছে? হুম। বলে না তো তখন কোথায় গিয়েছিলে? কবরস্থানে। কেন? ইয়াসিরের সহকারী বুরাকের জানাজে শরিক হতে। জানিস, বুরাক কিয়ারাকে কিডন্যাপ করেছিল, আটকে রেখেছিল, বিয়েও করেছিল। কিয়ারা থেকে মানতে না পারে সুইসাইড করেছে। পরে ছেলেটা নিজের জীবনটা শেষ করে দিল। কিয়ারাকে চিনতে পেরেছিস? আমাদের শীতলের বেস্ট ফ্রেন্ড। এর পেছনে ইয়াসির আছে। এখন কথা হচ্ছে শীতলে গানে গেলে কি যে হবে আল্লাহই জানে। তোমরা গিয়েছিলে কেন? জানলেই বা কিভাবে? ইয়াসির খবর পাঠিয়েছিল জানাজা শরিক হওয়ার জন্য। না যে উপায় আছে? পৃথিবীর সব ক্ষমতা অহংকার জানাজার কাতারেই শেষ। আজ যে খাটিয়ে বুড়াক, কাল আমি। থামো, ঘুমাও। শান নিঃশব্দে হেসে ফেলল, স্বর্ণের বুকের সাথে চেপে ধরে ঘুম ঘুম স্বরে বলল, ভুল আমাকে ছেড়ে যাস না রে জান।
তোকে ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার, মরে যাব আমি। দরকার হলে নিজের হাতে খুন করে যাস, তবে একা ফিরে যাস না। এই কথা বলতে বলতে শান ঘুমে তলিয়ে গেল। স্বর্ণ শুনে গেল প্রেমিক পুরুষটার কথা। চাঁদের আলোয় মন ভরে দেখলো শানের মায়াভরা মুখ। সে জানে এই চঞ্চল এই পুরুষটার বুকে একটা বক্স আছে। সেই বক্সে একান্ত ব্যক্তিগত কিছু কষ্ট লুকোনো আছে। হসপিটালে শুদ্ধ শীতলের বিয়ের দিন ইয়াসিরের যেদিন সবার সামনে শানকে পরগাছা বলেছিল, অপ্রকাশিত সত্যি প্রকাশ হয়েছিল। সেদিন শান বাড়িতে এসেও চুপচাপ শুয়ে পড়েছিল। সেও এসেছিল বুকের মাঝে আগলে নিতে, এভাবেই আগলে রেখেছিল। তার এই উন্মাদ পুরুষটার নীরবে নিঃশব্দে অঝরে কেঁদেছিল। তার চোখের পানি তার গলা ভিজিয়েছিল। সেদিনের বাকি রাতটুকু জেগেছিল। ঠিক এভাবে বুকে আগলে রেখে বুঝিয়েছিল সে আছে, ছিল, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থাকবে। পাক্কা 20 মিনিট ধরে শীতলকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে শুদ্ধ। তার হাতে শক্তপোক্ত মেহগনি গাছের চালাকাঠ। শীতল লাল জামদানি বাঙালিয়ানা ভাবে পড়েছে, গায়ে সুগন্ধিওয়ালা কাঁচা ফুলের গহনা, সরু কোমরে শুদ্ধ দেওয়া সেই কোমর বন্ধনী, লম্বা খোলা চুল, সব মিলিয়ে ভীষণ মিষ্টি লাগছে দেখতে। শুদ্ধ থমথমে মুখে সুজোড়া কুচকে তাকে আপাতমস্তক দেখল। রাতের বেলা সেজেছে কেন বলে চালাকাঠ দিয়ে মারতে গেলে শীতল ভয়ত চোখে তাকালো। তার এমন ব্যবহারের কারণ খুঁজে পাচ্ছে না সে। তাকে তাকাতে দেখে শুদ্ধ এবার বাড়ি বসিয়েই দিল। থমকে বলল, তার দিকে তাকালেই মেরে প্রতিবন্ধী করে দেবে। অজ্ঞতা শীতল মাথা নিচু করে কান ধরে ফুপিয়ে কেঁদে উঠল। কান্না বেঁচে স্বরে বলল, কি করেছি আমি? কি করেছি আমি? মারছেন কেন আমায়? কিছুদিন আগে না আমরা প্রেম করে বিয়ে করেছি? কষ্ট করে পাওয়া বউকে কেউ মারে? আমি প্রেম করিনি, বিয়েও করিনি। আমি সিঙ্গেলই থাকবো। বের হন আমার রুম থেকে। কারোর সঙ্গে রুম শেয়ার করতে পারি না আমি। শুদ্ধর কথা শুনে শীতল বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইল। মন নিল, দেহের দখলদারি খাটালো, এখন বলে কিনা সিঙ্গেল। এই লোক কি গাছের সাথে বাড়ি টাড়ি খেলো নাকি মাল মূল খেয়ে এসছে? যদি তা না হয় তাহলে হঠাৎ মতিভ্রম হওয়ার মানে কি? তাকে যেতে না দেখে শুদ্ধ আরেক বাড়ি মারার আগে শীতল হাউ মাউ করে কেঁদে উঠল। মুখে বলতে লাগলো, আর মারবেন না শুদ্ধ ভাই, চালা কাঠের মার খুব লাগে। আর করব না, আপনি যা বলবেন তাই। আপনি সিঙ্গেল, আমি সিঙ্গেল, পৃথিবীতে যে যেখানে আছে আমরা সবাই সিঙ্গেল। কাঁদো কাঁদো সুরে এ কথা বলতে শুনে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। পানি পান করতে বেড়ে শোয়া শীতলের কথাগুলো শুনলো। 1.5 ঘন্টা আগে রুমে এসে দেখে শীতল বেগুনি ঘুমোচ্ছে। ক্লান্ত মুখটা দেখে মায়া লাগছিল দেখে ডাকেনি। শীতলের গায়ে ফুলের গহনা খুলেছে, চুলের বিনুনি করেছে, নামাজ পড়েছে, তবুও শীতল জায়গা পায়নি। সে নামাজ পড়ে উঠে পানির মুখে নিতেই ব্যাঙাচির ঘরের ব্যাঙাচি ঘুমের করে স্বপ্ন দেখে কেঁদে উঠল। ফুলফাল বকছে, এখনো কাঁদছেও। মাঝরাতে কেউ শুনলে কি ভাববে? তবে এটা নতুন কিছু নয়। শুদ্ধ অবাকও হলো না, রাগলো না। গ্লাসে পানি নিয়ে শীতলের কাছে গেল, নরম সুরে বলল, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে গেছে নিশ্চয়ই, পানি খা। এই কথা বলে পরপর দুবার শীতলকে ডাকতে শীতল চোখ পিটপিট করে তাকালো। নিজের অবস্থান ধাতস্থ করে উঠে বসলো। বুঝলো স্বপ্ন দেখেছিল। গ্লাসটা নিয়ে পানি পান করলো। ঘুম ছুটে গেছে তার। স্বপ্ন দেখে কাঁদছিল বুঝে মনে মনে নিজে একটা হাসলো। শুদ্ধের গ্লাসটা রাখতে সে বলল, কখন এসছেন? ডাকেননি কেন আমায়? আসলে মাথা ব্যথা করছিল, চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়েছি। খেয়েছেন আপনি? মাথা ব্যথা কমেছে? না। শুদ্ধ দুজনের পালিশ ঠিকঠাক করে শুতেই ইশারা করলো। শীতলও কথা না বাড়িয়ে সে বলল। শুদ্ধ হাতের উপর ভর দিয়ে শুয়ে শীতলের কপাল চিপি দিতে লাগলো। শীতল চেয়ে চেয়ে দেখলো বিশুদ্ধ পুরুষটাকে। খেয়াল করলো শুদ্ধ সাদা পাজামা পাঞ্জাবি পরে আছে। এই বেশ লাগে তার ব্যক্তিগত পুরুষটাকে। তারপর কি ভাবলো কে জানে। লজ্জায় গালজোড়া লাল হয়ে উঠল, উষ্ঠজোড়া লাজুক হাসলো। শুদ্ধ শীতলের দিকে তখনও তাকিয়ে থাকায় কোনোটায় নজর এড়ালো না তার। তার ঠোঁটেও ফুটলে মিটিমিটি হাসি, চোখে দুষ্ট চাহনি। আর অমন দৃষ্টিতে শীতল নতজন হয়ে গেল। শরীর কাঁপতে লাগলো মৃদুভাবে। ইচ্ছে করছে বিশুদ্ধ পুরুষ তাকে লজ্জা দিতে চাচ্ছে বুঝতে বাকি রইল না। তবে এই মানুষটা
এই মানুষটার ছোঁয়া সর্বাঙ্গে মেখেছে, তবুও এই দৃষ্টি যেন নতুন করে খেয়াল করে দিচ্ছে তাকে। তার লাজুক ভাব দেখে শুদ্ধ ভ্রু নাচাতে শীতল 2 হাত দিয়ে তার চোখ ঢেকে দিল। এই চোখ জোড়া ভারী দুষ্ট, বজ্র চালাচ্ছে, কিসব আবদার করছে। তার এহেন কাণ্ডে শুদ্ধ হাত ছড়িয়ে তার নিজের আঙুলের ভাঁজে শীতলের আঙুল রাখলো। নিচু স্বরে বলল, কেউ কি আমাকে দেখে লজ্জা পাচ্ছে না? যাই, ফুটেজটা তাহলে নিয়ে আসি। এই কথা বলে উঠতে গেলে শীতল আটকে দিল। শুদ্ধর বুকে মুখ লুকিয়ে মিনমিন করে বলতে লাগলো, এই না প্লিজ, এই যে দেখুন আমি লজ্জা পাচ্ছি, খুব লজ্জা পাচ্ছি। ওর কাণ্ডে শুদ্ধ এবার শব্দ করে হেসে ফেল। বুকের উপর টেনে নিল ছোট্ট শরীরটাকে। তাকে এভাবে হাসতে দেখে শীতলের মন ভরে গেল, চোখ জোড়া যেন জুড়িয়ে এলো। সে নিজেও মিটিমিটি হাসতে হাসতে মনে মনে আওড়ালো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মুখের হাসিটুকু 1000 বছর অমলিন থাকুক। আমার ভাগ্যের সবটুকু সুখ, সব ভালোবাসা আপনার জীবনে পুষ্পকলির ন্যায় ফুটে উঠুক। রাতের ঘোর কাটিয়ে পরের দিন নতুন এক সকালের সূচনা হলো। সকাল 8:30টার মধ্যে বাড়িতে হট্টগোল শুরু হয়ে গেল। নাস্তার পর্বও শেষ, তবে নবদম্পতির খাওয়ার টেবিলে ডাকা হয়নি, রুমেই পাঠিয়ে দেওয়া হয়েছে সকালের খাবার। নতুন বিয়ে, একটু লজ্জা একটু অস্বস্তি লাগবে, এটাই স্বাভাবিক। তাছাড়া ছেলে মেয়েদের অকারণে লজ্জা দিতে চাননি কেউই। যদিও ভাবিরা গোসলের ব্যাপারে গাইগুই করছিল, মজা নেওয়ার জন্য রাখতে যেতে চাচ্ছিল, কিন্তু সিরাত বারণ করলেন, কারণ সায়ন এসব মজা বুঝলো, শুদ্ধ বুঝবে না। ওই ছেলের মুখ তো না যেন থার্লো প্লেজ, কি বলতে কি বলে বসবে, তখন হবে আরেক বিপদ। আর শুদ্ধ গতদিনও গোসলের জন্য বাগানে যেতে চাচ্ছিল না। সিতারা বলে কয়ে রাজি করালেও পাজামা পাঞ্জাবি পরে গিয়েছিল। হলুদে পরনের পোশাক নষ্ট করেছে, তবুও পাঞ্জাবি খোলেনি, লুঙ্গিও পরেনি। ভাবিদের হাতে গোসলের পানিও ঢালতে দেয়নি। তার মতে সারা জীবন নিজেরা গোসল করতে পারলে বিয়ের দিন অন্যের সাহায্যে লাগবে কেন? সাবান ঘষা মাজা করার জন্য নিয়মের দোহাই দিলে মা চাচিরে হলুদ ছুঁয়ে এক মগ পানি ঢালুক, তবু ভাবিরা না মানে না। বিয়ের আগের দিন যে ছেলেটা এত কাহিনী করলো, সেই ছেলেই সকালের গোসলের কাহিনী মানবে না, বরং খুব রেগে যাবে। কারণ এটা কিসের গোসল তা সবাই জানে। কিছু কিছু ব্যাপার গোপনই সুন্দর, তাকে ডাকতে গেলে সে মুখের উপর চটস করে বলে বসতে পারে। বিয়ের পর দিন সকালবেলা লোক দেখিয়ে গোসল করলে পূর্ণ হয়, নেকি পাওয়া যায়? আসলে কি যায়? যদি যায়, আগে প্রমাণ দেখানো হোক, তারপর আমি যাব। শুধু বাড়ি না, দরকার হলে সামনের চৌরাস্তায় গিয়ে গোসল সারব। ছেলেটা যখন রেগে যায় তখন এভাবেই কথা বলে। সকালবেলা শুধু তাকে রাগানো উচিত হবে না। এভাবেই নানান কথা ছলে অনেকক্ষণ যাবৎ বোঝানোর চেষ্টা করলেন সিরাত, কিন্তু তারা শুনছে না। সিমিনও টু শব্দটি করছে না, কারণ মেয়ে জামাইকে নিয়ে কি বা বলবেন, বলা কি সাথে, তাই নিজের কাজে করে যাচ্ছেন। ওনাকে চুপ দেখে এবার বাধ্য হয়ে সিতারা মুখ খুললেন, বললেন, ওরা পড়াশোনা জানা বুঝদার ছেলে মেয়ে, ওদের আর কি শেখাবি? যুগ কি আর এককালে পড়ে আছে? তাছাড়া রুমে ওয়াশরুম আছে, বাকিটা ওদের উপর ছেড়ে দে। তোরা নাস্তা পানি কর, ওরা একটু পরেই নেমে আসবে। মামনি তুমি? শাপলা, কথা বাড়াস না মা। আমার শান্ত ছেলেটা রেগে গেলে আরেক বিপদ। তাছাড়া গতকাল কম ধকল গেল না, একটু রেস্ট করুক, ধীরে সুস্থে আসুক। তোরা পেয়ারা খাবি? পেরে এনে দেবো? ওনার কথা শুনে কেউ আর কিচ্ছু বলার সাহস করলো না। তবে বিয়েতে এসে মনক্ষুণ্ণ হয়েছেন, সবকিছুতে বাধা দেয়। বিয়ে বাড়িতে হাসি ঠাট্টা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু না, গতদিনও শুদ্ধ গোসল করানো আপত্তি করলো, ভাবিদের হাতে নাকি গোসল করবে না। সেই সঙ্গে জারি করলো দূর সম্পর্কের ভাই বা দুলাভাই নতুন বধূর কোল নিতে পারবে না। নিয়ম অনুযায়ী বিয়ের আগের দিন বা পরের দিন দেবরকে তো ভাবি গোসল করিয়ে দেয়। দুলাভাইরাও মজা করে ভেজা গায়ে থাকা শালিদের কোলে নেয়, কত মজার ইয়ার্কি করে, প্রথম রাত নিয়ে পরামর্শ দেয়। বাঙালি বিয়েতে সচরাচর এমনই হয়ে থাকে। তাহলে এদের বেলা এত বাধা কেন? এতই যখন বাধা, তারা ডেকেছে কেন? একা অনুষ্ঠান স্বার্থ? এসব নিয়ে ফিসফাস করতে করতে তারা বাগানের দিকে চলে গেল। গিনিরা কেউ এসব নিয়ে মাথা ঘামালো না। বাড়ির সন্তানদের নিজ হাতে পেলে পুষে বড় করেছেন ওনারা জানেন কে কেমন, কোন বিষয়টা ছেলেরা কিভাবে নেবে। বুঝ হওয়ার পর থেকে ছেলেরা টি শার্ট ছাড়া ড্রয়িং রুমে অবধি আসে না, খুব লজ্জা করে। ওনারাও নক না করে ছেলেদের রুমে প্রবেশ করে না।
এগুলো হচ্ছে ভদ্রতা বোধ। যতই তারা নিজেরা সম্পর্ক করে বিয়ে করুক, গোসল নিয়ে বড়দের সামনে কাহিনী করলে লজ্জা পাবে। কি দরকার শুধু শুধু ওদের লজ্জায় ফেলার? সত্যি বলতে এগুলো ওনাদেরও পছন্দ না, আর মজার ছলে এগুলো প্রশ্রয় দেওয়ার মানেই হয় না। বাড়ির ছেলেরা কোনো কালেই ভাবিদের সাথে কোনো কারোর সঙ্গে আবল তাবল ফাজলামো করে না, যা করে ভাই বোনের সাথে। তাহলে আজ কেন করবে? সীতারার কথা অনুযায়ী সত্যি সত্যি ঘড়ি কাটা যখন নয়ের ঘরে ছুঁছি, তখনই 3 জুটি ড্রয়িং রুমে উপস্থিত হলো। বইয়ের পরনে সুতির শাড়ি, ছেলেদের পরনে টি শার্ট আর ট্রাউজার। ওরা নিজেরা কথাবার্তা বলছে, একে অপরকে পচাচ্ছে, ইশারায় কিসব বলে মিটিমিটি হাসছে। একটু পরপর ছেলেরা গেল বাগানে আর মেয়েরা এলো রান্নাঘরে। রান্নাঘরের সামনে যারা কাজ করছিল স্বাভাবিকভাবে কথা বলল, গত দিনের কিছু ব্যাপার নিয়ে গল্প করলো, হাসলো। তবে ওদের 3 জনের চোখে মুখে লজ্জা ভাব যা বুঝলো। ওনারা সহজভাবে এটা ওটা বলায় তাদের মধ্যে যতটুকু ছিল নিমিষেই কেটে গেল। সত্যি বলতে স্বর্ণ, শীতল, ঐশ্বর্য নিচে নামতে বেশ লজ্জায় পাচ্ছিল। এখন ঠিকঠাক। এরপর ভিডিও কলে তারা শখের সঙ্গে কথা বলল, তারা দিল তাড়াতাড়ি আসার। 12টার পর ড্রয়িং রুমে পা রাখলো শখ ও অর্ক। তাদেরকেও পচানো হলো, গল্প হলো, গোল হয়ে বসে অনুষ্ঠানে পাওয়া উপহারগুলো দেখতে বসলো। সীতারা তখন হাতে করে একটা ব্যাগ এনে বললেন, আজ সকালে এক লোক এসে এটা দিয়ে গেছে, দেখ তো বাবা কি আছে এতে। সায়ন আপেলে কামড় বসিয়ে চিবাতে চিবাতে সেটা খুললো, দেখলো একই রকমের 4টা বক্স। বক্সে ডায়মন্ডের লেটেস্ট মডেলের নেকলেস, খুবই সুন্দর দেখতে। সে 4টা নেকলেস নেড়ে চেড়ে দেখতে দেখতে বলল, এটা আবার কোন ভূত দিয়ে গেল? একটা না, দুইটা না, 4-4টা। ও মা গো, তোরও বড় লোক দেখি। তার কথায় ছোট হেসে ফেলেও বড় ফুকুচকে ফেলেন। ডায়মন্ড হাতের মোয়া নাকি, তাও 4টা? যে দিয়েছে তার অন্য কোনো উদ্দেশ্য আছে বোধহয়, কোনো চিরকুট আছে কিনা। দেখতেই রুবাব ব্যাগ হাজরে দেখলো আছে, দেখে খুলে দেখলো চিরকুটে ছোট্ট করে লেখা, আমি কি জানাটা কি খুব জরুরি? না জানলে উপহার গ্রহণ করবেন না বুঝি? তবে বলি শুনুন, আমি হলাম পৃথিবীর পাপ। রুবাব লেখাটা পড়তে তার দৃষ্টি ঘুরে গেল শুদ্ধর দিকে। শুদ্ধ কমলার খোসা ছাড়িয়ে সাম্যর হাতে প্লেটে রাখছে, সেখান থেকে তুলে খাচ্ছে শীতল। সৃজন, সাম্য, শখ। সায়ন একবার ভাইয়ের দিকে তাকে ফিক করে হেসে ফেলল। উপস্থিত মেহমান আছে দেখে কথা পারল না, তবে কিছু বলে কথা কাটাতে হবে তাই বলল তাদের এক ফ্রেন্ডের কাজ। তারপর সেগুলো সাইডে রেখে অন্য কিছু দেখায় মনোযোগী হলো। এইসব করতে করতে আরও কয়েক ঘন্টা পেরিয়ে গেল। সময় যেন দৌড়চ্ছে, বেলা গড়িয়ে যাচ্ছে দেখে সীতারা সবাইকে খেতে ডাকলেন। ছেলেরা সবাই বসলো, অর্ক শুদ্ধর পাশে বসেছে। বেচারা হাসি মুখে খেতে বসলেও তার হাসি বেশিক্ষণ ঠিকল না। নতুন জামাই বিদায় যে যা পাচ্ছে প্লেটে তুলে দিচ্ছে। প্লেট দেখে মনে হচ্ছে ছোটোখাটো খাবারের পাহাড়, তবুও থেমে নেই কেউ। তার অবস্থা দেখে শীতল হাসি আটকে এগিয়ে গেল শারাফাত চৌধুরীর উদ্দেশ্যে বলল, বড় আব্বু, খাবার টেবিলে রাজনীতি করা ঠিক হচ্ছে না। আমি মানবো না এই অবিচার। রাজনীতি? কে রাজনীতি করলাম আজান? দেখাচ্ছি। এই কথা বলে সে সায়ন আর রুবাবের প্লেটে আরো খাবার তুলে দিয়ে মিষ্টি করে হাসলো, বলল, বাড়ির সব জামাইদের সমান সমান অধিকার। অর্ক এবার নিজেও শীতলের মতো করে হেসে বলল, শালিকা দেখি বহুত চালাক, আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে নিজেরটাকে বাঁচিয়ে নেওয়া হচ্ছে বুঝি। সমস্যা নেই, আমাদের ভাইরা ভাইয়ের প্রতি অবিচার আমরাও মানব না। এই কথা বলতে বলতে সায়ন আর রুবাব ওষুধের প্লেট ভর্তি করে দিয়েছে। শুধু তাকালো শীতলের দিকে। এই জন্য সে ব্যাঙাচিকে বলে আগ বাড়িয়ে পণ্ডিতি না করতে। তার তো কিচ্ছু হয় না, বরং ওর পণ্ডিতির মাসুল তাকেই গুনতে হয়। কি দরকার ছিল অন্যকে বাস দিতে চাওয়ার? বড়রা আছে দেখে কেউ কিচ্ছু বলল না। খেতে লাগলো। এক পর্যায়ে বড়রা খাওয়া শেষ করে ড্রয়িং রুমে বসলেন। এদিকে সায়ন, শুদ্ধ, রুবাব, অর্ক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তাদের একা দেখে 4 মেয়েকে সিমেন্ট ঠেলে দিয়েছে কার কি লাগবে তুলে দেওয়ার জন্য, অথচ তারা গোল হয়ে দাঁড়িয়ে ফিসফাস করছে। ছেলেরা যে যতটুকু পারলো খেলো, কিন্তু তাদের প্লেটে এখনো অনেক খাবার দেখে শুদ্ধ শীতলকে ডাকলো, বলল, খাবার যেন নষ্ট না হয়। একথা বলে বেসিনে হাত ধুতে গেল। শীতল একবার তাকে বসে পড়লো শুদ্ধ চেয়ারে। শুদ্ধর এঁচো প্লেটে খেতে শুরু করলো নিজের মতো করে। না নাক ছিটকালো আর না কোনো কথা বলছে। ভাবখানা এমন যে এটা খুব সাধারণ ব্যাপার। শুদ্ধর দেখা দেখি সায়ন, রুবাবু যার যার বইয়ের দিকে তাকে উঠে পড়ল। তবে অর্ক মুখ কাচুমাচু করে বসে আছে।
সে কি করবে? শীতল যেটা অনায়াসে করলো শখ সেটা করবে না, না করাটা স্বাভাবিক। তাকে এটো হাতে বসে থাকতে দেখে শীতল বলল, নতুন দুলাভাই খাচ্ছেন না কেন? আর কিছু লাগবে? এই না প্লিজ, আসলে আপু সামলে নেবে, আপনি উঠতে পারেন। অর্ক একবার তাকালো, শখ এসে পাশে বসলো, নিজেই টেনে নিল অর্কের প্লেট। তখন অর্ক দাঁড়ালো, তবে তার চোখে মুখে বিস্ময়। সে ভাবতে পারেনি শখ তার এঁচো খাবার খাবে। তখন শান হাসতে হাসতেই পুরনো একটা কথা তুলল, সুযোগ বুঝে স্বর্ণের আঁচলে হাত মুখ মুছে বলল, শীতল যখন ছোট ছিল আমরা খেতে বসলে সবার প্লেট থেকে কিছু না কিছু সে খাবে, খাবে মানে খাবে, এটা তার রুটিন। আমাদের হাতে একবার করে খেলে ওর আলাদা প্লেটে না খেলেও হতো। ওর যা পছন্দ আমরা দিলেও শুদ্ধ কেন জানি দিত না, সবাই দিচ্ছে, সে কেন দিচ্ছে না এটাও মানতে পারতো না শীতল। ভাবতো শুদ্ধ দিচ্ছে না তার মানে ওর খাবারই বেশি স্বাদ। এ নিয়ে রোজ ওদের ঝগড়া হতো। এতটুকু বলতে শীতল লজ্জায় মুখ কাছামুছি করলো, কোনো মতে মুখের ভাতটুকু গিলে বলল, থামো না ভাইয়া, এখন তো বড় হয়েছি। এই কথা শুনে সিমিন তরকারি বাটি দিতে এসে নিজেও হেসে ফেলেন। তখন শান পুনরায় বলল, এক টেবিলে বসলে সে ঘুরে ঘুরে সবার কাছে যেত, যা খেতে চেতে সবাই দিত, শুদ্ধ দিত না তবুও শীতল শুদ্ধর পাশেই দাঁড়িয়ে থাকতো। শুদ্ধর খাবার যখন শেষের দিকে তখন রাগে কটমট করে বলতো, তো না, আমি দাঁড়িয়ে আছি তো, নাকি চোখে দেখে না? তখন শুদ্ধ জবাব না দিলে কিংবা মুরগির রান তাকে না দিলে আগে বাবার পেছনে দাঁড়াতো, নিজের সেফ জোন বুঝে তারপর বলতো, শুধু বাইয়ের মুরগি গুকায়। শান কথাগুলো বলতে বলতে নিজে হু হু করে হাসছে, বাকিরাও তাই। শুদ্ধের ঠোঁটের করে মুচকি হাসে। ব্যাঙাচিটা এভাবেই তো জোর খাটিয়ে মনের জায়গা দখল করেছে, শুধু দখল করেনি, ঘরের বউ হয়ে তারপরই থেমেছে। এসব কথার মাঝে চোখাচোখি হলো শুদ্ধ শীতলের। দুজনের ঠোঁটের করে মিটিমিটি হাসে, চোখে মুখে পূর্ণতার ছাপ, আর মন কুঠুরিতে একে অপরের প্রতি অসীম ভালোবাসা। অতঃপর এত এত হাসি ঠাট্টার মধ্যে খাওয়া দাওয়া পর্ব শেষ হলো। তারপরের সময়টুকু যেন তাড়াতাড়ি কেচে গেল। বিকেলের দিকে বাকি সব মেহমানরা বিদায় হলো। সন্ধ্যার পর রুবাব, ঐশ্বর্য আর শতরূপাকে নিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গেল। দেশ ছাড়ার আগে আরেকবার এসে দেখা করে যাবে। তারা যেতেই বাড়ি শান্ত হয়ে গেল। মন খারাপ হলো সবার, তবু যেতে দিল। তারা যাওয়ার পরপরই শখ বইপত্র নিয়ে রেডি হলো, তাকেও যেতে হবে। এখন তো পরের ঘরে প্রদীপ, সে পরের ঘর আলো করাই তার কাজ। একটা মন খারাপ নিয়ে তারও বিদায় হলো। অর্ক আজও কথা দিল সময় পেলে তাকে নিয়ে আসবে। মেয়ে বিদায় করে একটা মন খারাপ নিয়ে বড়রা যে যার রুমে চলে গেলেন। ড্রয়িং রুমে ফাঁকা হতেই বাকি দুই জুটির একজোড়া ছাদে গেল, আরেক জোড়া বেলকনিতে সময় কাটালো। এরপরের দিনগুলো যেন চোখের পলকেই বেরিয়ে গেল। রুবাবও দেশের বাইরে চলে গেল। নিজ নিয়মে দিন কাটতে লাগলো। যখন ফ্রি থাকে তখন ভিডিও কলে এক দৃষ্টিতে ঐশ্বর্যের মুখের দিকে তাকিয়ে থাকে নীরবে। নিঃশব্দে দুজনের চোখের কোণ বেয়ে অশ্রু ঝরে যায়। শূন্য বুকটা খা খা করে, ইচ্ছে করে মন মালিনীকে শক্ত করে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে, কিন্তু সেটা তো সম্ভব না। তাকে কাছে পেতে হলে 6টা মাস পার করতে হবে। যদিও সে পৌঁছে ক্যালেন্ডারের পাতায় ক্রস আঁকতে শুরু করেছে। সবার সঙ্গে যোগাযোগ হয় তার। শতরূপা চৌধুরী ব্যস্ততা অনেক কমিয়ে দিয়েছে। উনি এখন সময় দেন ঐশ্বর্যকে। দুজন ঘুরতে বের হয়। চট করে চৌধুরী বাড়ি থেকে ঘুরে আসে, শীতলরাও আসে। সারাদিন কাটিয়ে চলে যায়। শপিং করা হলে প্ল্যান করে 4 জন একসাথে বের হয়। সারাদিন বাইরে খেয়ে ঘুরে শপিং করে, তারপর বাড়ি ফেরে। তাকে মন খারাপের সুযোগটুকু কেউ দেয় না। এভাবেই দিন কাটতে রুবাবের যাওয়ার আরও একটা মাস পেরিয়ে গেল। এখনও 5 মাস। সময়কে কেন যেন যে ঠেলে পার করানো যায় না, কেন যে মানুষ পাখি হতে পারে না। পাখি না হয় হোক, অলৌকিক শক্তি থাকলেও তো হতো। চুপিসারে গিয়ে প্রেয়সীকে বুকে জড়িয়ে নিত। এভাবেই আরও কিছুদিন পর ঐশ্বর্য সবাইকে অবাক করে দিয়ে পুনরায় তার কাছে মুভ অন করলো। বর্তমানে শুদ্ধর সঙ্গে তার ল্যাবে কাজ করছে ঐশ্বর্য। মাস 3 পরের ঘটনা। সামনের নির্বাচন বিধায় একটু বেশি ব্যস্ত সময় কাটছে শায়নের। কখন ফিরে কখন যায় বলা মুশকিল। কদিন যাবৎ বাড়িতেও খাওয়া দাওয়া করে না, সারাদিন পড়ে থাকে পার্টি অফিসে, নতুবা শুদ্ধ ভাড়া নেওয়া সেই ফ্ল্যাটে। বর্তমানে ওখানে তার দলের ছেলেপুলেরা থাকে। নির্বাচনকে সামনে রেখে ছেলেপুলে নিয়ে প্ল্যান অনুযায়ী এগোচ্ছে সে। ভোট আদায় করতে যা করা লাগে করছে, কারণ এই শহরে মেয়র হবে।
জনসাধারণ পাশে দাঁড়াবে, নিজের শহরকে নিজের মতো করে সাজাবে, এই শহরের নানান পেশার মানুষের ভোগান্তি কমাবে। তবে যেভাবে ভাবছে সেগুলো বাস্তবায়ন করতে আরও পথ হাঁটতে হবে। তার আগে তাকে বিপুল ভোটে জিততে হবে, জেতার জন্য মানুষের কাছে যেতে হবে, তাদের মন জয় করতে হবে। মন জয় করলে না ভোট পাবে সে, কিন্তু এগুলো এত সোজা না। সে যেভাবে দাপটের সাথে এ অবধি এসেছে তাতে প্রতি ধাপে ধাপে অনেক শত্রু বাড়িয়েছে। আর বাংলা প্রবাদে আছে না, দৃশ্যমান শত্রু থেকে গোপন শত্রু বেশি ভয়ঙ্কর। কিন্তু চৌধুরীর পুত্ররা, বুঝলি তো, তারা তো ভয় পায় না, বরং সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে এতদিন যেভাবে দেখিয়ে বেরিয়েছে এখনও তাই। কিন্তু মনে রাখা উচিত, শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই। শত্রু ক্ষমতাবান না হলেও শত্রু, আর শত্রুর কাজ বিধ্বংসী থাবা মারা। তারা মূলত থাকে সুযোগের অপেক্ষায়, আর সুযোগ পেলেই তার বিষ দাঁত বসিয়ে বিষটুকু ঢেলে দেয়। আর এর জলজান্ত উদাহরণ হিসেবে আবু সিদ্দিকের কথাই ধরা যাক। রাজনৈতিক ক্ষমতা হারিয়ে তার অবস্থা এখন ডোরা সাপের মতন, না আছে বিষ দাঁত আর না আছে বিষ, তবুও ফনা তুলতে ছাড়ছে না সে। পূর্বের মতো এখনও শায়নকে অপদস্থ করার ধান্দা আছে। শায়নও জেনে বুঝে হাসি মুখে সহ্য করছে, কারণ ওই মানুষের হাত ধরেই রাজনীতির মাঠে পা রেখেছিল সে। অনেক কিছু শিখেও ছিল, কিন্তু কেন জানি কৃতজ্ঞতা বোধ থেকে বারবার ছাড় দিচ্ছে। কিন্তু তার ধৈর্য নির্ভর করে মুডের উপর। এখন ছাড় দিচ্ছে, লিমিট ক্রস করলে তাকেও ক্রস সময় লাগবে না করতে। রাজনীতির অবস্থা দেখে এ বছর সাধারণ মানুষজন নির্বাচন নিয়ে চিন্তিত, আর সময় এগোচ্ছে, একের পর এক ঝামেলা হতে আছে। একদল পার্টি নেতা ইচ্ছে করে অশান্তি সৃষ্টি করছে, নিজেরা ঝামেলা করে এর গায়ে দোষ চাপানোর চেষ্টা চালায়। আর লোকে মুখে শোনা যাচ্ছে মেয়রের পদে দাঁড়াচ্ছেন 3 জন। তারা হলো শাহরিয়ার শায়ন, রবিউল কাউসার, কনক আলী। এই কনক সিদ্দিকের সাবেক সহকারী, বেশ কিছুদিন দেশের বাইরে থেকে ফিরেছে নির্বাচন করার আশায়। শায়নের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সে নিজ কাজে ব্যস্ত। তবে তার মাথা ব্যথার কারণ হতে যাচ্ছিল অর্কের বাবা। যদি উনি উপরমহল থেকে আসা লোভনীয় অফারে নির্বাচনে দাঁড়াতেন, শুধু শায়নেরকে থামানোর জন্য একদল ওনাকে অফার করে যাচ্ছিল, বিনিময়ে ওনাকে শুধু শায়নের বিপক্ষে নির্বাচনে দাঁড়াতে হবে, কারণ তাদের মতে বর্তমানে শায়নের দল ভারী। অর্কের বাবা নির্বাচনী দাঁড়ালে পারিবারিক চাপ কিংবা বোনের সংসার বাঁচাতে শায়নকে থামতে হবে। সবাই জানে চৌধুরী পুত্ররা বোনদের জন্য কলিজা কেটে দিতেও প্রস্তুত, কিন্তু আশার কথা অর্কের বাবার কোনোভাবেই রাজি নয়। রাজনীতিতে জড়াতেই উনি বরাবরই শান্তিপ্রিয় মানুষ। এসব ঝামেলা এড়াতে সুযোগ বুঝে ওনারাও দেশ ছেড়েছেন গতকাল মধ্যরাতে। নতুন আত্মীয়দের সঙ্গে ঠোকাঠুকির ইচ্ছে নেই ওনাদের দেশ ছাড়ার ঘটনা জানার পর শারফাত চৌধুরী শায়নকে ফোন করে ডাকলেন, এক টেবিলে বসে খেলেন। ওনার অভ্যাস খাওয়ার আগে ছেলেদেরকে বকাবকি করেন না, যত বকাবকি করা খাওয়ার পর। আজও তিনি তাই করলেন। খাওয়ার পর শায়নকে নিজের পাশে বসিয়ে সুন্দর করে বোঝালেন রাজনীতির মধ্যে না চড়াতে, আলাদা অফিস করে দিবেন, নিজের হাতে কাজও শিখিয়ে দিবেন, তবুও যেন এসবে না চড়ায়। আগে একা ছিল, এখন স্বর্ণের কথা ভাবতে হবে। এখন দুজন, আগামীতে 3 জন হবে। একটা পরিবারকে সুস্থ পরিবেশ দিতে হলে এইসবে জড়ানো যাবে না। পূর্বের কথা আবার এখন সরে আসুক। রাজনীতি করলে কারো ভবিষ্যৎ সুন্দর হয় না, বরং দিন শেষে যা হয় তা হলো অপমৃত্যু। এক গালে হাত রেখে শায়ন বাবার কথা মন দিয়ে শুনলো, ভাবলো, তারপর হাঁক ছেড়ে স্বর্ণকে ডাকলো। তারপর সবার সামনে জিজ্ঞেস করলো, আমাকে নিয়ে বা আমার কাজ নিয়ে তোর সমস্যা আছে? ভেবে বল। হঠাৎ এই কথা? যা জানতে চাচ্ছি উত্তর দে। রাজনীতি করো জেনে বুঝেই তো সম্পর্কে জড়িয়েছিলাম, নতুন করে কোনো সমস্যা দেখছি না তো। তাছাড়া সবাই যদি সাধারণ পেশা বেছে নেয় তাহলে রিস্ক গুলো কে নেবে? ভবিষ্যতের কথা যদি বলো তাতেও সমস্যা নেই, কারণ খুব বেশি হলে বিধবা হব, এছাড়া আর কিছুই না। কাটার পথ হাঁটতে গেলে কাটার ভয় পাওয়া কি সাজে না তো। ক্যারি অন। স্বর্ণের অকপটে বলা কথায় সকলেই কথা ভুলে গেল। শায়ন ঠোঁটে হাসি নিয়ে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল তার স্বর্ণ কমলের দিকে। আগাধ বিশ্বাস ছিল তাই তার স্বর্ণ এমন জবাবই দেবে। তাছাড়া তাকে যদিও জিজ্ঞাসা করা হয়, চৌধুরী বাড়িতে কেউ তোমার মন পড়তে পারে, গর্ব করে দম্ভ নিয়ে সিনা টান টান করে বলবে তার ভাই শুদ্ধ আর সহধর্মিনী স্বর্ণ।
তার মন পড়তে পারে। এরা দুজন সঙ্গে থাকলে সে দুর্গম পথ অতিক্রম করতে পারবে। শরফত চৌধুরী আর কিছু বলতে পারলেন না, দেখে উঠে চলে গেলেন। শাহানু কনকের ফোন কল পেয়ে স্বর্ণকে ফ্লাইং কিস ছিঁড়ে বেরিয়ে গেল। পার্টি অফিসের কাছে যেতেই দেখলো আজম সহ বেশ কয়েকজন ছেলেপুলে স্ট্যাম্প হাতে দাঁড়িয়ে আছে। রবিউলকে নাকি মেরে ধরে খোঁড়া করবে। শাহানু বুঝলো রবি কিছু একটা করেছে, যার কারণ আজম রেগে গেছে। সে পুরো ঘটনা শুনে বুঝলো রবি নাকি শায়ানের নামে মিথ্যা কথা রটাচ্ছে। শায়ান স্বর্ণ নাকি আকামকুকাম করতে গিয়ে ধরা পড়েছে, তাই বাড়ির লোকেরা তাড়াহুড়ো করে তাদের বিয়ে পড়িয়েছে। এমন আর নোংরা কথা সব শুনে শায়ান আপাতত মাথা গরম করলো না, তবে ছেলেদের শান্ত হয়ে বসতে বলল। তারা বসলে সে বলল, আলোচনা থেকে সমালোচনার সৃষ্টি। আমাদের সংস্পর্শে 3 ধরনের মানুষের বসবাস। একদল যতক্ষণ না স্বার্থ ফুরাবে ততক্ষণ জানের বন্ধু, এরপর স্বার্থ ফুরালে পাখি ফুরত। দ্বিতীয় দল যতক্ষণ তোর হাতে ক্ষমতা থাকবে ততক্ষণ তেল মেরে ফুলিয়ে রাখবে, এরপর ক্ষমতার দাপট শেষ, তারাও উধাও। সর্বশেষ যে দলটার কথা বলবো এর হচ্ছে সবচেয়ে বেশি নিমক হারাম। এরা প্রথমে ছায়াসঙ্গী হয়ে গাছে ঘেঁষবে, মিশবে, বিশ্বাস অর্জন করবে, একসাথে থাকবে, খাবে, ঘুরবে, আবার সুযোগ বুঝে অন্য কোথাও গিয়ে ঠিকই সমালোচনার ঝড় তুলবে, তবে বোঝার উপায় রাখবে না। এই সেই ব্যক্তি যে শুভাকাঙ্ক্ষী সেজে এতদিন তোরই ঘাড়ে বসে তোর গাছের কাঁঠাল ভেঙে খেয়ে আবার তোরই গায়ে বমি করছে। এতটুকু বলে শায়ান থামলো। প্যান্টের পকেটে থেকে চুইংগাম বের করে চিবোতে চিবোতে এদিক ওদিক তাকালো। আজম মন দিয়ে কথা শুনলো, তারপর বলল, কিন্তু যা করি নাই তাই নিয়ে কেন কথা হইব? হ্যাঁ ভাই, আমার রবির। আজমকে থামিয়ে দিল শায়ান, ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, সমালোচকের কাজ সমালোচনা করা। তুই যতই ভালো কাজ করিস তারা তো সমালোচনা করবেই। তারা মূলত আসে খুঁত ধরতে। যখন খুঁত পাবে না তখন অতীতে ধাপা বসাবে, দুর্বলতা খুঁজবে, দুর্বলতার ধার ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করবে। কিন্তু কিন্তু এদের পাত্তা দেওয়া যাবে না। পাত্তা দিলে এতদিনের টার্গেট লক্ষ্যচ্যুত। তাহলে কি করব ভাই? কি করবে? এই কথা বলতে বলতে শায়ান এবার আজমের সামনে দাঁড়ালো, বলল, ঠিক এভাবে আমার মতো প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়াবি, চোখে চোখ রেখে ইগল দৃষ্টিতে তাকাবি, তারপর বাম হাত তার চোখের সামনে তুলে মধ্যম আঙুলে দেখিয়ে বলবি, মাঠ প্রস্তুত, এসো খেলবো। মাঠ আর খাট সিদ্ধান্ত তোমার, বাট খেলা হবে। শায়ানের কথা শুনে এতক্ষণ যারা রাগে ফুটছিল তারা হেসে ফেলল। সিরিয়াস মুহূর্তে হাসি ছড়িয়ে এই লোক সত্যি বলতে জানে। ঠিক এই কারণে তারা শাহরিয়ার ভাইকে এত পছন্দ করে, ভালোবাসে। এইদিকে অর্কের বাবা মা চলে যাওয়ার বাড়িটা ফাঁকা। এত বড় বাড়িতে প্রাণ বলতে শখ আর অর্ক। পরীক্ষার পর বেশ কিছুদিনের ছুটি পেয়েছে শখ, তাই আজ যাবে চৌধুরী নিবাসে। গত রাতে অর্ক বাড়ি যাওয়ার কথা বলার পর থেকে ভীষণ খুশি সে। যতই বাপের বাড়ি কাছে হোক, এক শহরে হোক, কেন জানি বাড়ি যাওয়ার কথা উঠলেই মন ভালো হয়ে যায়। ইচ্ছে করে বলা মাত্রই ছুটে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়তে, মাকে জড়িয়ে ধরে মায়ের শরীরের স্নেহময় মমতাময় প্রিয় গন্ধটা নিঃশ্বাসের সঙ্গে টেনে নিতে। কিন্তু সেটা তো আর সম্ভব না। তবু আফসোস নেই, কারণ ভাগ্য করে শ্বশুরবাড়ি পেয়েছে। কিছু বলার আগে সব কিছু পেয়ে যায়, সেটা হোক খাবার দাবার, পোশাক আশাক কিংবা প্রসাধনী। তাকে মন খারাপ করে থাকতে দেখলে শ্বশুর শাশুড়িও লেগে পড়ে মন ভালো করতে। কাছে টেনে পাশে বসিয়ে হাসির গল্প শোনান। কি খাবে, কি পছন্দ, সেসবেও খেয়াল রাখেন। এর কারণ হচ্ছে বাড়িতে বয়সের দিক থেকে সবার ছোট শখ, তাও বাড়ির একমাত্র পুত্রবধূ। খুব পছন্দ করে তাকে, বউ করে এনেছে তার শ্বশুর শাশুড়ি। এই জন্য বোধহয় ভালোবাসতে কমতি রাখেন না। তবে ওনারা ভালোবাসলেও এই বাড়িতে আসা যার হাত ধরে এসেছে সে এখনও মানুষটা অনেক পিছিয়ে আছে। তার উপর আজকাল ব্যস্ত সময় পার করছে। সকালে নাস্তা করে বের হয়, সারাদিন পর রাতে এসে কোনো মতে খেয়ে একটু রেস্ট করে চলে যায়। সময় দিতে না পারায় সরিও বলে। তার খারাপ লাগলেও হাসি মুখে মেনে নেয়, কারণ শুদ্ধকে দেখে জানে একজন সায়েন্টিস্ট কেমন হয়, তাদের সময় কিভাবে কাটে। সে অবশ্য কথা দিয়েছে একটু ফ্রি হলেই তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যাবে। ছুটির কদিন বাড়ি থেকে ঘুরে এলে তার ভালো লাগবে, তাই প্রতি মহাশয়ের কথায় আজকে যাচ্ছে বাবার বাড়ি। অবশ্য অর্ক নিজেই ড্রপ করে দিবে জানিয়েছে। বেশ কয়েকদিন পরই বাড়িতে যাচ্ছে, তাই ভাবলো নাড়ু বানিয়ে নিয়ে যাবে। সাম্য, সৃজন, শীতল খুব নাড়ু পছন্দ করে। বাড়িতে পা রাখতে না রাখতে আগে জিজ্ঞেস করবে,
আপু নাড়ু আনোনি? তারপর শুরু হবে হাতাহাতি কাড়াকাড়ি, একচোট মারামারি হলেও হতে পারে। ভাই বোনদের কথা মনে করে হাসলো। তারপর কাজ গুছিয়ে রেডি হতে গেল। চুলের চিরুনি চালাতে চালাতে দৃষ্টি পড়লো আয়নার প্রতিবিম্বের দিকে। তার ছোটের কাজটা একটু সামান্য ফুলে আছে। ছোট থেকে দৃষ্টি সরিয়ে তাকালো ওয়াশরুমের বন্ধ দরজার দিকে। পানি শব্দ আসছে, অর্ক শাওয়ার নিচ্ছে। শাওয়ারের কথা মনে হতেই সে লজ্জা লাল হয়ে গেল, মিটিমিটি হাসলো। কেন জানি মন থেকে সরাতে পারে না সেই দিনের সেই ঘটনা। আসলে ঘটনাটা ওদের বিয়ের 2 সপ্তাহ পরের ঘটনা। সেদিন সকালে ওরা শাশুড়ি ও বৌমা মিলে নাস্তা তৈরি করছিল। সে শাশুড়ির পাশে দাঁড়িয়ে ডিমের খোসা ছাড়াচ্ছিল। তখন তার শাশুড়ি ফল কাটতে কাটতে বললেন, বিয়ের আজ 2 সপ্তাহ, এতগুলো দিনে একদিনও চুল ভেজা দেখলাম না। কোনো সমস্যা? সমস্যা হলে বলো। আমি বলেছি না আমাকে আগে ফ্রেন্ড ভাববে, তারপর শাশুড়ি।